আজকের ইংলিশ 2 ফ্রি লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা যারা অলরেডি যুক্ত হয়েছো একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা আর ভিডিওটা সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। তো যারা অলরেডি যুক্ত হয়েছো একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা। ইমরান আহমেদ, ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে রিফাত খান, ওয়ালাইকুম সালাম। নাহিদ হাসান, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন হয়ে নাও। আর আমাদের কিন্তু আগেই বলা ছিল যে 72 ঘন্টার জন্য সেকেন্ড সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের এবং যারা নতুন আর কি ফার্স্ট সেমিস্টারের কোর্সে যুক্ত হবে তাদের সবার ক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট অফার দেওয়া আছে। তো আজকে যেহেতু সেকেন্ড সেমিস্টার ক্লাস, তো সেকেন্ড সেমিস্টারে ফুল কোর্স ডিসকাউন্ট অফারে থাকতেছে 1199 টাকা এবং সাথে কিন্তু তোমাদের সাজেশন বইটা ফ্রি দেওয়া হচ্ছে। আচ্ছা, আজকে যেহেতু ক্লাসটা ফ্রিতে হচ্ছে তো তোমরা একটু সবাই আজকের ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমাদের যে ফ্রেন্ডরা আছে তারাও আজকের ক্লাসে যুক্ত হতে পারে। কারণ তোমরা যদি ক্লাসটা শেয়ার করে দাও তাহলে কিন্তু তোমাদের কারণেই তারাও কিন্তু উপকৃত হবে, ঠিক আছে? তো এই কারণে আজকের ক্লাসটা তোমরা একটু দ্রুত শেয়ার করে দাও যাতে সবাই যুক্ত হতে পারে। আর সবাই যুক্ত হয়ে গেলেই কিন্তু আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। তো এখানে যেহেতু আজকে আজকে কিন্তু আমাদের তৃতীয় নাম্বার ক্লাস, তো যেহেতু সবাইকেই ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে কোর্সের বাইরেও অনেকেই যুক্ত আছো। তো তোমরা কে কোথা থেকে যুক্ত আছো, মানে কোন পলিটেকনিক থেকে যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও। মেহেদি হাসান, ওয়ালাইকুম সালাম। তারপর আছে আয়েশা সিদ্দিক মারিয়া, ওয়ালাইকুম সালাম। তারপর ফারাদ মিয়া, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, মিহন হোসেন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আচ্ছা, তারপর হচ্ছে জিকু দেবনাথ, আমার বাসা হচ্ছে ভিন্ন জগতের কাছাকাছি। তো ভিন্ন জগৎ তো হয়তো সবাই চেনো, আমার বাসা ভিন্ন জগতের কাছাকাছি। আচ্ছা, হাসান মোহাম্মদ, ওয়ালাইকুম সালাম। তারপর আছে লিমন হাসান, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। তারপর হচ্ছে ইমরান আহমেদ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে।
ফাহিম মিয়া, ওয়ালাইকুম সালাম। অতিথি রয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তারপর মেহেদি হাসান আছে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আচ্ছা, তোমরা একটু দ্রুত শেয়ার করে দাও। আমিও একটু আমার গ্রুপগুলোতে দিয়ে দেই, তারপর ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। তোমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে নাও। আচ্ছা, জিকু দেবনাথ, আমি হচ্ছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। তারপর হচ্ছে নাহিনিহু চৌধুরী, ওয়ালাইকুম সালাম, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। তারপর হচ্ছে আজমের হোসেন, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট থেকে। রেইনিং অব্র, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তারপর আছে রাশেদ আবিদ, বগুড়ার বিট পলিটেকনিক থেকে। নুসরাত নিজাম, ওয়ালাইকুম সালাম। নুসরাত নিজাম হচ্ছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আচ্ছা, অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছে, তো আমরা আজকের ইংলিশ 2 ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা, মেহমান হোসেন হচ্ছে আজকে কোন টপিক পড়াবেন? তো আজকে যেহেতু আমাদের ইংলিশ 2-র 3য় নাম্বার ক্লাস, তো অলরেডি কিন্তু পার্ট এ এবং পার্ট বির অর্থাৎ গ্রামারের কিন্তু কিছু কিছু টপিক শেষ হয়ে গেছে। তো আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে রাইট ফর্মার ভার্ব। তো আজকের ভিডিওতে মূলত রাইট ফর্মার ভার্বের তোমার বেসিক থেকে একদম আর কি শুরু থেকে সব কিছু শেষ করে দেওয়া হবে। তো আশা করি আজকের এই লাইভে যদি সবাই তোমরা যুক্ত থাকো, তাহলে তোমাদের রাইট ফর্মার ভার্বটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো আজকের আলোচনার টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে আজকের ইংলিশ 2 এর আলোচনার বিষয়টা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব জিনিসটা আসলে কি? রাইট ফর্ম অফ ভার্বসটা হচ্ছে যে কোনো সেন্টেন্সের মধ্যে আসলে সঠিক যে ভার্বের ব্যবহার, সেই ভার্বের ব্যবহার করাটাই হচ্ছে মূলত রাইট ফর্ম অফ ভার্ব। এখন এই রাইট ফর্ম অফ ভার্বটা আমাদের বিভিন্ন দিকের উপর ভিত্তি করে হইতে পারে। সেটা তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর ভিত্তি করে হইতে পারে, আবার টেন্সের উপর ভিত্তি করে হইতে পারে, আবার কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রেও হইতে পারে। তো এইরকম একাধিক জিনিসের উপর ভিত্তি করে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বটা ইউজ করা হয়, অর্থাৎ ভার্বের যে সঠিক ব্যবহারটা, এই ব্যবহারটা কিন্তু করা হয়। তো আমরা যদি প্রথমে একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দিক থেকে আসি, অর্থাৎ একদম যদি বেসিক লেভেলের রাইট ফর্ম অফ ভার্বে আসি, তাহলে একটা জিনিস আমরা কিন্তু সবাই ক্লিয়ার যে সাবজেক্ট অনুসারে কিন্তু প্রথমে আমাদের ভার্বটা বসে, ঠিক আছে? তো এখন এই সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট আবার বিভিন্ন ধরনের আছে। তোমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতে পারে, থার্ড পারসন প্লুরাল নাম্বার হইতে পারে, ফার্স্ট পারসন হইতে পারে, সেকেন্ড পারসন হইতে পারে, যে কোনো কিছু কিন্তু হইতে পারে, তাই না? সো এই সাবজেক্টের উপর ভিত্তি করেই কিন্তু আবার ভার্বের ব্যবহারটা করা হয়। তো এখানে আমাদের মূল যে নিয়মটা জানা লাগবে সেটা হচ্ছে একটা,
যে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ভার্বটাও সিঙ্গুলার হয়। সেটা কীরকম দেখো, যদি বলি যে সুমন গো টু মার্কেট, ধরো যে এটা দেওয়া হইলো, তো এখানে একটু লক্ষ্য করো যে এখানে যে সাবজেক্টটা দেওয়া আছে এই সাবজেক্টটা হচ্ছে একজন ব্যক্তির নাম। তো একজন ব্যক্তির নাম যদি হয় তাহলে অবশ্যই কিন্তু সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে অবশ্যই কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সারের ক্ষেত্রে কি হবে, গোস টু। তাহলে সুমন গোস টু মার্কেট। তো আমাদের কিন্তু এভাবে করা লাগে, এটা কিন্তু হচ্ছে একদম বেসিক নিয়ম আর কি। এরপরে যদি আমরা আসি যে আরও আসলে কি ব্যবহার থাকতে পারে, এখানে যদি সাবজেক্টটা প্লুরাল হইতো তাহলে কিন্তু অন্য কিছু হইতো। যেমন এখানে যদি সুমন না হয়ে হি হইতো, তাহলে ধরো যে আমি হি দিলাম, তো হি হইলে এটাও কিন্তু কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু হয়ে যায়। এখন যদি আমি অন্য কিছু দিই, ধরো যে দে, তাহলে এই যে দে, এই দেটা কিন্তু হচ্ছে তোমার থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় সেই ক্ষেত্রে কিন্তু আর এস বা ইয়ের যুক্ত হবে না, তখন কিন্তু এই গোয়ে থাকবে, ঠিক আছে। তো তখন কিন্তু আমরা এইভাবে কিন্তু অ্যান্সারটা দিতে পারি। তো এইটা হচ্ছে আমাদের একদম বেসিক লেভেলের আর কি। কিন্তু যদি এমন হয় যে ধরো যে একাধিক সাবজেক্ট আছে বা একাধিক নাউন আছে যেইগুলা অ্যান্ডের মাধ্যমে যুক্ত আছে, অর্থাৎ দুই বা ততোধিক সাবজেক্ট বা নাউন যদি অ্যান্ডের মাধ্যমে যুক্ত থাকে তখন আসলে আমরা কি ব্যবহার করব, তখন আসলে সেটা ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। তো এইরকম ব্যবহারের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে একটু লক্ষ্য করো যে যদি একাধিক সাবজেক্ট বা নাউন পাশাপাশি অ্যান্ডের মাধ্যমে যুক্ত থাকে এবং সেটা যদি ভিন্ন ভিন্ন হয় বা ভিন্ন ভিন্ন ভাব প্রকাশ করে প্রত্যেকটা নাউনে, তাহলে তখন কিন্তু আমাদের যে ভার্বটা আছে এই ভার্বটা কিন্তু অবশ্যই প্লুরাল ফর্মে বসাইতে হবে। সেটা কীরকম দেখো, ধরো যদি বলি যে নাহিদ, ধরো যে নাহিদ অ্যান্ড তমাল, তাহলে নাহিদ অ্যান্ড তমাল এখানে দিলাম যে বাই আ শার্ট, আচ্ছা বাই শার্ট, ধরো যে এটা দিলাম। তো এখন একটু চিন্তা করো যে এখানে নাহিদ আছে একটা নাউন, আবার তমাল হচ্ছে একটা নাউন বা সাবজেক্ট ধরতে পারো। তোমার তাহলে এখানে একটা নাউন আছে, এখানে একটা নাউন আছে, তো মাঝখানে কি আছে, অ্যান্ড আছে না। তাহলে যদি অ্যান্ডের মাধ্যমে যুক্ত থাকে, যদি একাধিক নাউন অ্যান্ডের মাধ্যমে যুক্ত থাকে তাহলে ধরে নিতে হবে যে সেটা আপাতত প্লুরাল। কেন প্লুরাল, কারণ এখানে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ভাব প্রকাশ করছে। তো এই কারণে এখানে নাহিদ এবং তমাল এই দুইটা মিলে যে সাবজেক্টটা গঠিত হয় সেই সাবজেক্টটা কিন্তু অবশ্যই প্লুরাল হবে এবং এই প্লুরালের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই প্লুরাল দিতে হবে। তাহলে এখানে আমরা কি দেব, অবশ্যই যে বাই আছে বাইয়ে থাকবে, তাহলে নাহিদ অ্যান্ড তমাল বাই শার্ট, ঠিক আছে। তাহলে যদি অ্যান্ডের মাধ্যমে একাধিক নাউন যুক্ত থাকে তবে সেই ক্ষেত্রে ভার্বটা প্লুরাল ফর্মে হয়। কিন্তু এখানে আবার কিছু কথা আছে যে যদি তোমার অ্যান্ডের মাধ্যমে যে নাউনগুলা যুক্ত আছে এই নাউনগুলা যদি একই ভাব প্রকাশ করে বা দুইটা নাউন যদি একই কোনো ব্যক্তি বস্তুকে নির্দেশ করে তখন কিন্তু ওই নাউনটা সিঙ্গুলার হবে এবং ভার্বটাও কিন্তু কি হবে, সিঙ্গুলার হবে। সেটা কীরকম দেখো, যদি বলি যে দ্য হেডমাস্টার, তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অ্যান্ড, আচ্ছা এখানে দা বাদ দেই, তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, তারপর এখানে ধরো যে হ্যাভ ভার্ব দেওয়া থাকলো গো দেয়ার, গো দেয়ার, ধরো যে এই সেন্টেন্সটা দেওয়া আছে। তো এখন দেখো যে এখানে দ্য হেডমাস্টার তারপর অ্যান্ড সেক্রেটারি, এইখানে আসলে কি বোঝাচ্ছে, এখানে হেডমাস্টারের পূর্বে কিন্তু দা আছে বাট সেক্রেটারির পূর্বে কিন্তু দা নাই। এর মানেটা হচ্ছে যে এমন একজন ব্যক্তি যেই ব্যক্তি নিজেই হেডমাস্টার আবার নিজেই সেক্রেটারি, মানে সেক্রেটারি এবং হেডমাস্টার দুইটাই হচ্ছে একজন ব্যক্তি। তাহলে যদি এই রকম হয় তার মানে এই যে পুরো সাবজেক্ট, এই পুরো সাবজেক্টটা সিঙ্গুলার কি না, কারণ সেক্রেটারি বলতে যে ব্যক্তিকে বোঝানো হয়েছে ওই হেডমাস্টার বলতেও কিন্তু ওই একই ব্যক্তিকেই বোঝানো হয়েছে। তার মানে এখানে ব্যক্তি একটা বাট ওই ব্যক্তির পদ কিন্তু দুইটা। তো যদি এই রকম হয় তাহলে এটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে।
কারণ তোমার এই দুইটা নাউনে কিন্তু একটা ব্যক্তিকে নির্দেশ করতেছে, তো এই কারণে এই পুরো সাবজেক্টটা হবে তোমার সিঙ্গুলার। তার মানে এখানে ভার্বটাও সিঙ্গুলার বসবে। তাহলে এখানে কি হবে, হ্যাজ গান, তাহলে হ্যাজ গান দেয়ার, তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি হ্যাজ গান দেয়ার। যদি এমন হইতো যে এখানে সেক্রেটারির পূর্বে দা আছে, তাহলে কিন্তু তোমার এই হেডমাস্টার আলাদা একজন ব্যক্তি, আবার সেক্রেটারি আলাদা একজন ব্যক্তি, তার মানে তখন দুইটা পদ দুইটা ব্যক্তিকে নির্দেশ করতেছে। তো যদি এইরকম হয় সেই ক্ষেত্রে কিন্তু পুরো সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে কিন্তু এখানে তোমার যে ভার্বটা সেই ভার্বটাও প্লুরাল হবে, ঠিক আছে। তো আমরা অ্যান্ডের ব্যবহারটা, অর্থাৎ অ্যান্ডের সাথে যদি একাধিক নাউন যুক্ত থাকে, এটা কখন তোমার সিঙ্গুলার ধরবো কখন প্লুরাল ধরবো, এইটা কিন্তু নির্ভর করে এই দুইটা নাউনের ওপর, যে এই দুইটা নাউন আসলে কি নির্দেশ করতেছে, সেটা একই ভাব নির্দেশ করে নাকি ভিন্ন ভিন্ন ভাব নির্দেশ করে, বা একই ব্যক্তিবস্তুকে নির্দেশ করে নাকি ভিন্ন ভিন্ন ব্যক্তিবস্তুকে নির্দেশ করে। এর উপর ভিত্তি করেই কিন্তু আমরা মূলত বুঝতে পারি যে এই পুরো সাবজেক্টটা আসলে সিঙ্গুলার নাকি প্লুরাল। তো আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হইছো। তো যদি বিষয়টা তোমাদের ক্লিয়ার থাকে তো তোমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দাও, এবং আমি যেটা দিচ্ছি সেটা একটু সমাধান করে দাও। তোমাদের কমন একদম পরিচিত একটা সেন্টেন্স, টাইম অ্যান্ড টাইট ওয়েট, এইটাকে আমি ব্র্যাকেটে রাখলাম, তারপর হচ্ছে ফর নান। তাহলে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, এইটার আসলে রাইট ফর্ম অফ ভার্বস কি হবে, এটা জানাও একটু কমেন্ট করে সবাই। আচ্ছা, সবার ক্লিয়ার কি না অ্যান্ডের যে ব্যবহার, এই অ্যান্ডের ব্যবহারটা সবার ক্লিয়ার কি না? আর আমি যেটা দিলাম এইটা একটু দ্রুত করে দাও। আচ্ছা, ওহিদ ইসলাম বলছে ওয়েট, তারপর হচ্ছে ইমরান আহমেদ ক্লিয়ার। আচ্ছা, বাকিদের কি অবস্থা, বাকিদের কি ক্লিয়ার কি না? মিনহাজুল ইসলাম টাইম অ্যান্ড টাইট ওয়েন্ট তো এখানে নাই, এখানে আমি বলছি ওয়েট। আচ্ছা, তামিম ক্লিয়ার। আচ্ছা, কেস সারা বলছে ওয়েট, তানবির হোসেন বলছে ওয়েট, তারপর হচ্ছে মাহমুদুন নবী বলছে ওয়েট, ফারাদ মিয়া বলছে ওয়েট, মুবাশিরুর রহমান বলছে ওয়েট। আচ্ছা, ইমরান আহমেদ ওয়েটস হবে না এটা। আচ্ছা, তারপর রাশিদুল ক্লিয়ার, ইন্দ্রজিৎ কর্মকার সঞ্জয় ওয়েট। আচ্ছা, তাহলে যারা আর কি ওয়েট বলছে তাদের সবারটা ঠিক আছে, আর যারা এজ যুক্ত করে দিছে তাদেরটা ভুল হয়েছে। কেন হয়েছে সেটা বলতেছি। এখানে টাইম এবং টাইট এই দুইটা বিষয় কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ টাইম বলতে আমরা আলাদা জিনিসকে বুঝি, টাইট বলতে আলাদা বুঝি। টাইম মানে হচ্ছে সময়, টাইট মানে হচ্ছে স্রোত। তো এই সময় এবং স্রোত দুইটাতে একই জিনিস না, বা দুইটাতে একই কোনো জিনিসকে নির্দেশ করে না, তাই না? সো এই কারণে এখানে যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন জিনিসকে নির্দেশ করে, সুতরাং এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। আর সাবজেক্ট প্লুরাল হওয়া মানে ভার্বটাও প্লুরালে থাকবে, অর্থাৎ এখানে এস বা ইয়ের যুক্ত হবে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কী হবে? সঠিক অ্যান্সারটা অবশ্যই ওয়েট হবে, অর্থাৎ টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। তাহলে আশা করি তোমাদের অ্যান্ডের ব্যবহারটা সবার ক্লিয়ার। তো এইরকম ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড হয়, আর কিন্তু হয় না, ইজ হয়। কেন হয়? ব্রেড অ্যান্ড বাটার বলতে একটা জিনিসকে নির্দেশ করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি উড রেদার আর হচ্ছে হ্যাড বেটার, দুইটা জিনিসই কিন্তু একই। তাহলে আমাদের হচ্ছে উড রেদার অথবা হ্যাড বেটার, তো এই দুইটা ওয়ার্ড বা এই দুইটার মানে হচ্ছে মূলত বরং। এই দুইটার মানে কি? বরং ভালো, অর্থাৎ এটা আসলে কি, যেমন আমরা মাঝে মাঝে বলি না যে আমার বরং এখানে যাওয়া ভালো, আমার বরং এটা করা ভালো, আমার বরং ওটা করা ভালো। তো এইরকম যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলোতে কিন্তু বরং ভালো অর্থে তোমার উড রেদার আর হ্যাড বেটার এইগুলা কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই নিয়মটা একদম সহজ একটা নিয়ম। তোমার উড রেদার অথবা হ্যাড বেটার এর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে ওই ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে, অর্থাৎ PV1। কোনো কিছু দেখা দেখি নয়, তোমার অবশ্যই সেটা কি হবে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে।
সেটা কীরকম দেখো, ধরতে বললাম যে আই উড রেদার, তারপর এখানে ধরো যে গো থাকলো, তারপর এখানে ধরো যে থাকলো দেয়ার, তাহলে আই উড রেদার গো দেয়ার। এখন এর সমাধানটা আসলে কি হবে? তো আমি তো বলছি যে উড রেদারের পর যদি কোনো ভার্ব থাকে তাহলে অবশ্যই ভার্বটা কি দিতে হবে, অবশ্যই ভার্বটা প্রিন্সিপাল ভার্বের বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে দিতে হবে, অর্থাৎ PV1 দিতে হবে, PV1। তাহলে এখানে PV1 কি হবে? গো হবে। তাহলে আই উড রেদার গো দেয়ার, এটাই হচ্ছে সমাধান। তো এইরকম যদি হ্যাড বেটার দ্বারাও থাকে তাহলে হ্যাড বেটারের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে আমাদেরকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মেই রেখে দিতে হবে, ঠিক আছে? তো এখানে এটার বোঝানোর আর কিছু নেই, কারণ এটা একদম সহজ। আচ্ছা, এরপর আসি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দ্বারা যে প্রশ্নগুলো থাকে সেই ক্ষেত্রে। তো যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে এবং যদি সেটা টু যুক্ত থাকে, তাহলে সেটা কি যুক্ত থাকে? টু যুক্ত। তাহলে আমাদের হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, দুইটা কিন্তু একই জিনিস। তাহলে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এবং যদি টু থাকে এবং এই টুর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে অবশ্যই ভার্বটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এর সাথে কি হবে? প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে বা V1 হবে, ঠিক আছে? তাহলে ইট ইজ টাইম এবং সাথে যদি টু থাকে এরপরে যে ভার্বে থাকুক না কেন সেই ভার্বের V1 হবে। তো সেটা কীরকম দেখো, যে আমরা যদি বলি যে ইট ইজ টাইম টু, তারপর ধরো ব্র্যাকেটে বাই থাকলো, ব্র্যাকেটে বাই আ বল, তাহলে এখানে দেখো যে আমাদের সমাধানটা কি হবে? যেহেতু এখানে টু আছে তো টুর পর অবশ্যই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো এখানে আমরা কি দেবো? বাই আছে, বাই ঠিকই রাখবো। তাহলে ইট ইজ টাইম টু বাই আ বল, অর্থাৎ তাহলে ইট ইজ টাইম টু বা ইট ইজ হাই টাইম টু এরপরে যে ভার্বে থাকুক না কেন সেই ভার্বটা কি হবে? প্রেজেন্ট ফর্মে হবে বা V1-এ হবে। কিন্তু যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর যদি কোনো সাবজেক্ট থাকে, তাহলে কি থাকে? যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে আমাদের নিয়মটা আসলে কি হবে? তাহলে ইট ইজ টাইম প্লাস যদি সাবজেক্ট থাকে, তো এই সাবজেক্ট থাকলে এর পরে যে ভার্বটা হবে বা এর পরে যে সেন্টেন্সটা হবে বা যে ক্লোজটা হবে সেটা অবশ্যই আমাদেরকে কিন্তু পাস্ট টেন্সে করতে হবে বা V2 আকারে নিয়ে আসতে হবে। তাহলে এর পরে ভার্বটা কি হবে? V2 আকারে হবে, ঠিক আছে? সেটা কীরকম দেখো, যদি বলে যে ইট ইজ টাইম উই, তাহলে ইট ইজ টাইম এর পরে কি আছে? একটা সাবজেক্ট আছে না? তারপর এখানে ধরো যে তোমাকে পে বললো, তারপর হচ্ছে ফর অ্যাটেনশন। তো এখানে একটু খেয়াল করো যে ইট ইজ টাইমের পর সাবজেক্ট আছে, তো সাবজেক্টের পরে যে ভার্বটা আছে আমাকে কি আকারে নিয়ে আসতে হবে? V2 আকারে নিয়ে আসতে হবে। তাহলে সিম্পলি এখানে আমরা কি করব? পেইড লিখব, কারণ পে এর V2 হচ্ছে পেইড। তাহলে ইট ইজ টাইম উই পেইড ফর অ্যাটেনশন, ঠিক আছে? তাহলে কি বললাম? ইট ইজ টাইম উই পেইড ফর অ্যাটেনশন। এরপর দেখো যে ইট ইজ টাইম দে গো টু স্কুল। তাহলে বলো এটার অ্যান্সারটা কি হবে? যদি বুঝে থাকো তাহলে বলো এটার অ্যান্সারটা কি হবে? আচ্ছা, মুবাশির বলছে ইট ইজ টাইম উই পেড ফর অ্যাটেনশন। হ্যাঁ, ঠিক আছে। ইমরান আহমেদ এর আগেটা বলছিল বাই, ঠিক আছে। আচ্ছা, এম তামিম বলছে ওয়েন্ট, তারপর হচ্ছে মাহমুদুন নবী বলছে ওয়েট। আচ্ছা, ইমরান আহমেদ পেইড বানানটা ভুল ছিল। আচ্ছা, তারপর হচ্ছে খায়রুল ইসলাম ওয়েন্ট, ইন্দ্রজিৎ কর্মকার ওয়েন্ট, তারপর হচ্ছে অতিথি রয় ইট ইজ টাইম দে ওয়েন্ট টু স্কুল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যারা ওয়েন্ট দিছে আর কি তাদের সবারটাই ঠিক আছে।
আচ্ছা, এরপরে দেখো যে আরেকটা জিনিস, তাহলে তোমাদের ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা শেষ। এরপর যেটা যেরকম থাকে যে তোমার ধরো যে হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড এইরকম টাইপের যে সেন্টেন্সগুলো থাকে, সেই সেন্টেন্সে আসলে আমরা কিভাবে সমাধান করব। বা নো সুনার হ্যাড থাকে, তাহলে কোনো সেন্টেন্সে যদি হার্ডলি হ্যাড, তাহলে কি থাকে হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড। তো যদি এইরকম থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই সেন্টেন্সে আমাদেরকে হার্ডলি হ্যাডের পরে যে ভার্বটা থাকবে সেইটা তোমার V3-তে নিয়ে আসতে হবে, এবং বাকি যে ক্লোজটা থাকবে সেইটা আমাদের কি পাস্ট ইনডেফিনিট টেন্সে নিয়ে আসতে হবে। কেন সেটা? কারণ আমরা আগে থেকেই কিন্তু পড়ে যাচ্ছি যে যদি কোনো একটা সেন্টেন্সে কোনো একটা ক্লোজ যদি তোমার পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে অপর ক্লোজটা অবশ্যই কি হয়, পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তো এটাও কিন্তু সেম একই রকম। যদি উদাহরণটা দিই তাহলে বুঝতে পারবা। যদি বলি যে ধরো হার্ডলি হ্যাড আই, তারপর ধরো যে এখানে সি দিলাম, সি ইউ, হোয়েন আই, তারপর হচ্ছে গেট শকড। তাহলে ধরো যে এই সেন্টেন্সটা আমাদের সমাধান করা লাগবে। তাহলে এখানে কি আছে, হার্ডলি হ্যাড আছে না? তো আমরা তো জানি যে হ্যাডের পরে যে ভার্বটা থাকে সেটা অবশ্যই তোমার পাস্ট পার্টিসিপল ফর্মে হয়, অর্থাৎ V3-তে হয়। তাহলে যেহেতু হ্যাডের পরে এখানে কি এই ভার্বটা আছে না, তাহলে এই ভার্বটা কি হবে, V3 হবে। কি হবে, V3 হবে। তাহলে V3 কি, সিন। তাহলে হার্ডলি হ্যাড আই সিন ইউ হোয়েন আই গেট শকড। তো এখন দেখো যে এখানে আসলে কি হবে, এইটা যেহেতু আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, তার মানে এটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তো পাস্ট ইনডেফিনিট টেন্স করতে গেলে এখানে কি হবে, গট। তাহলে গট, হার্ডলি হ্যাড আই সিন ইউ হোয়েন আই গট শকড। ঠিক আছে, তাহলে আমরা এভাবে কিন্তু সমাধান করব। আচ্ছা, তাহলে যদি এটা বুঝে থাকো তাহলে নিজেরা একটা সমাধান করো। যদি বলি যে scarcely had they meet me when they start work। তাহলে বলো যে এটার সমাধান কি হবে, scarcely had they meet me when they start work, এর সমাধানটা কি হবে? দ্রুত কমেন্টে বলে দাও। এখনো কিন্তু টেন্স আকারে বাকি আছে, টেন্স আকারেও কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসটা শেষ করে দিতে হবে। আচ্ছা, ইন্দ্রজিৎ কর্মকার এখানে বলছে মেট, হ্যাঁ মেট হবে। তারপরেরটা আচ্ছা মাহমুদুন নবী মেট অ্যান্ড স্টার্টেড, হ্যাঁ ঠিক আছে। ইমরান আহমেদ আগেরটা বলছিল গট। তারপর হচ্ছে হাসান মোহাম্মদ শিয়াব মেট। তারপর হচ্ছে অতিথি রয় মেট অ্যান্ড স্টার্টেড। তারপর হচ্ছে রাশিদুল মেট অ্যান্ড স্টার্টেড। আচ্ছা, যাদের মেট এবং স্টার্টেড যারা দিছো তাদের সবারটাই ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখি যে নো সুনার হ্যাড দ্বারা। তাহলে এরপর হচ্ছে নো সুনার হ্যাড। তো এই নো সুনার হ্যাডও কিন্তু ওই একই নিয়ম, যে তোমার একটা হবে পাস্ট পার্টিসিপল আর একটা হবে তোমার পাস্ট ইনডেফিনিট টেন্সের। ঠিক আছে, তাহলে একটা পাস্ট পারফেক্ট টেন্সের আর একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের। সেটা কীরকম দেখো, যে আমাদের কমন উদাহরণ যদি দেই যে নো সুনার হ্যাড। আচ্ছা, নো সুনার হ্যাড মানে হচ্ছে মাত্রই, যেমন আমি বের হওয়া মাত্রই বৃষ্টি হইলো, বা আমাকে দেখা মাত্রই সে পালিয়ে গেল। তো এই যে মাত্রই কথাটার যে অর্থ প্রকাশ করা হয় সেটা কিন্তু নো সুনার হ্যাড দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে নো সুনার হ্যাড দ্য থিপ মানে হচ্ছে চোর। আচ্ছা, নো সুনার হ্যাড দ্য থিপ সিন মি, তারপর দেওয়া যে দেন
হি, তারপর হচ্ছে রান অ্যাওয়ে। আচ্ছা, এখানে দেখো যে প্রথমটা হচ্ছে আমাদের নো সুনার হ্যাড, এখানে কি হ্যাড আছে না? তাহলে যেখানে হ্যাড আছে এর পরের যে ভার্বটা, ওই ভার্বটা অবশ্যই V3-তে নিয়ে আসতে হবে। তাহলে কিসে নিয়ে আসতে হবে? V3-তে নিয়ে আসতে হবে। তো এখানে তো V3 দেওয়াই আছে, তো এখানে ওইটাই থেকে যাবে যে নো সুনার হ্যাড দ্য থিফ সিন মি দেন হি, এর পরের যে ক্লোজটা আছে বা সেন্টেন্সটা আছে সেটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। তাহলে এখানে যে পাস্ট ইনডেফিনিট টেন্সে দিতে যাই, তাহলে এখানে কি হবে? র্যান অ্যাওয়ে। তাহলে কি হবে? র্যান অ্যাওয়ে, অর্থাৎ নো সুনার হ্যাড দ্য থিফ সিন মি দেন হি র্যান অ্যাওয়ে, অর্থাৎ আমাকে দেখা মাত্র চোরটা কি পালিয়ে গেল। তাহলে দেখো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমাদের জাস্ট এতটুকুই জেনে রাখলে হবে। আর একটা যদি যা জেনে রাখো তাহলে ভালো হয়, সেটা হচ্ছে যে যদি ইজ যুক্ত সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে কি যুক্ত? ইজ যুক্ত, অর্থাৎ প্রত্যেকটার সামনে যদি ইজ থাকে, ধরো যে ইজ গার্ল অ্যান্ড ইজ বয়। আচ্ছা, আমরা জানি যে অ্যান্ড দ্বারা যদি একাধিক নাউন যুক্ত থাকে তাহলে সেটা প্লুরাল হয়, যদি তোমার একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ না করে। কিন্তু এখানে দেখো যে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু গার্ল এবং বয় দুইটাই কিন্তু ভিন্ন ভিন্ন, তবুও কিন্তু এইটা সিঙ্গুলার নাম। কেন সিঙ্গুলার নাম? তার কারণ হচ্ছে প্রত্যেকটার পূর্বে কিন্তু ইজ আছে, তো প্রত্যেকটার পূর্বে যদি ইজ থাকে তাহলে অবশ্যই কিন্তু পুরো নাউনটা সিঙ্গুলার হবে, আর এর পরের ভার্বটাও কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে এরপরে যদি আমরা কোনো ভার্ব দেই, যেমন ধরো যদি গো দেয়ার, তাহলে অবশ্যই আমাদের সঠিক অ্যান্সারের ক্ষেত্রে কি হবে? গোস হবে। কেন হবে? কারণ নাউনটা হচ্ছে সিঙ্গুলার, তো এই সিঙ্গুলারের ক্ষেত্রে এখানে আমাদের অবশ্যই কি এস বা ইয়েস যুক্ত করতে হবে। তো আশা করি সবার ক্লিয়ার। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলসগুলো এখন থেকে করানো হইলো সবার ক্লিয়ার কিনা? সবার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা টেন্স ভিত্তিক আলোচনা করব এখন। আচ্ছা, সবার ক্লিয়ার কিনা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভিত্তিক যে রুলসগুলো, এগুলো সবার ক্লিয়ার কিনা? সবার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা টেন্স ভিত্তিক আলোচনা করি। আচ্ছা, মাহমুদুন নবী ক্লিয়ার, তারপর হচ্ছে মুবাশির ক্লিয়ার, জিকু দেবনাথ ক্লিয়ার, আচ্ছা খায়রুল ইসলাম ক্লিয়ার, তারপর হচ্ছে রিদু মোহাম্মদ দেওয়ান ক্লিয়ার, ওহিদ ইসলাম ক্লিয়ার, রাশিদুল ক্লিয়ার, তারপর হচ্ছে ইন্দ্রজিৎ কর্মকার ক্লিয়ার, তারপর হচ্ছে মুস্তাহিদুল আলম ক্লিয়ার, অতিথি রয় ক্লিয়ার, জানজিদ সায়েম ক্লিয়ার, রাশিদুল ক্লিয়ার, ইমরান আহমেদ ক্লিয়ার। আচ্ছা, তাহলে সবার ক্লিয়ার এখন। তো আমরা এখন চলে যাই টেন্স ভিত্তিক আলোচনায়, যে টেন্স ভিত্তিক যে রাইট ফর্ম অফ ভার্বসগুলো আছে সেগুলো আমরা এখন একটু আলোচনা করব। তো টেন্স ভিত্তিক যদি আলোচনা করতে যাই তাহলে আমরা শুরু থেকেই একদম আসি। তো যদি কোনো সেন্টেন্সের মধ্যে তোমরা সাধারণত কিছু ওয়ার্ড দেখো, সেই ওয়ার্ডগুলো কি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এইগুলা কিন্তু নোট করে নাও, যেইগুলো রুলস পড়ানো হইলো প্রত্যেকটা নোট করে নাও, কারণ এইগুলা পরবর্তীতে তোমরা যদি এমনি খাতার মধ্যে একবার দেখো অটোমেটিক কিন্তু হয়ে যাবে। তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ, তারপর হচ্ছে অফেন, তারপর হচ্ছে ডেইলি, রেগুলারলি, তারপর হচ্ছে ইউজুয়ালি, অকেশনালি, তারপর হচ্ছে নর্মালি ইত্যাদি ওয়ার্ডগুলো যদি যুক্ত থাকে তাহলে ওই সেন্টেন্সটাকে আমরা ধরবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। তাহলে কি হিসেবে ধরবো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরবো। অর্থাৎ আমরা যদি এমন কোনো সেন্টেন্স দেখি যেই সেন্টেন্সের মধ্যে তোমার অলওয়েজ, অকেশনালি, নর্মালি, ইউজুয়ালি, ডেইলি, রেগুলারলি এইগুলার যে কোনো একটা যদি থাকে বা সামটাইমস যদি থাকে, এই ওয়ার্ডগুলার যে কোনো একটা ওয়ার্ড যদি উপস্থিত থাকে তাহলে ওই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করব। তাহলে এখন আমাদের অবশ্যই জানতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা আসলে কীরকম। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর PV1 অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপর প্লাস হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ,
এরপরে তোমার ভিন্ন আরও একাধিক অংশ থাকতে পারে, বাট তোমার প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরের যে ভার্বটা সেই ভার্বটা অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের গঠন। তো এখন যদি তোমাকে বলে যে ডেইলি শি টেক এক্সারসাইজ, তাহলে ধরো যে এই সেন্টেন্সটা তোমাকে দিল। তো এখন এইটার যদি তোমাকে রাইট ফর্ম অফ ভার্বস করতে বলে, তাহলে এখানে দেখো যে আমরা আসলে কিভাবে লিখবো। তাহলে এখানে কি আছে, ডেইলি আছে না? তো এই ডেইলি কথাটা যদি থাকা মানেই আমরা বুঝে নেব যে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা ডেইলি লিখে দেবো। তাহলে ডেইলি, তারপর কি নিতে হবে, সাবজেক্ট নিতে হবে স্ট্রাকচার অনুযায়ী। তারপর সাবজেক্টের পর কি হয়, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আচ্ছা, এখানে মূল ভার্ব কি এইটা না? মূল ভার্ব হচ্ছে টেক, তার মানে আমরা এখানে কি নেব, মূল ভার্বই নেব। তাহলে মূল ভার্ব নিলাম, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে এইটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম হওয়া মানে আমাকে দেখতে হবে যে এখানে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি না। এখানে শি, এই শিটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া মানেই ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হবে। সেটা কখন, যখন সেন্টেন্সটা তোমার প্রেজেন্ট টেন্সে হবে। ঠিক আছে, তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে এবং সাবজেক্টটাও যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে অবশ্যই এস বা ইয়ের যুক্ত হবে। তারপর আমরা বাকিটা দেবো যে এক্সারসাইজ। তাহলে ডেইলি শি টেকস এক্সারসাইজ। ঠিক আছে, তো যদি থাকে এইরকম তোমার এই ওয়ার্ডগুলা, তাহলে আমরা বুঝে নেব যে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এরপরে দেখো যে আবার কোনো সেন্টেন্সের মধ্যে যদি তোমার নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, তারপর হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, এইগুলা থাকে। তাহলে যদি কোনো সেন্টেন্সে নাও, তারপর হচ্ছে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম বা অ্যাট দিস মোমেন্ট, এই ওয়ার্ডগুলা থাকে, তাহলে বুঝে নিতে হবে যে সেই সেন্টেন্সটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেটা কি টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, প্রথমে আমরা সাবজেক্ট নেব, তারপর হচ্ছে কি নেব, বি ভার্ব নেব। এখন বি ভার্বটা কোনগুলা নেব, অ্যাম, ইজ, আর নেব, অ্যাম, ইজ অথবা আর। তাহলে এখানে আমাদের কি বসবে, অক্সিলারি ভার্ব, এবং সেই অক্সিলারি ভার্বটা কি, অ্যাম, ইজ অথবা আর। তারপর প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি আইএনজি, সেটা কোন ভার্বের সাথে, মূল ভার্বের সাথে। তারপর বাকি অংশ বা অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের গঠন। তো এখন যদি আমাদেরকে কোনো একটা সেন্টেন্স দেয়, যেমন ধরো যে নাও হি, এখানে ধরো যে প্লে দিল, তাহলে নাও হি প্লে ইন দ্য ফিল্ড, তাহলে এটাকে যদি আমাদের সমাধান করতে বলে, তাহলে এখানে দেখো কি আছে, এখানে নাও আছে না? তো নাও থাকলে বুঝে নিতে হবে যে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়া মানেই আমাকে এই গঠন আকারে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সিম্পলি আমাদের নাও নিতে হবে, তাহলে নাও নিলাম, তারপর সাবজেক্ট নিতে হবে। তো নেওয়ার পর যখন ভার্বে আসবো, তো আমাকে কি বলছে যে ভার্বের আগে আমাকে সাহায্যকারী ভার্ব নিতে হবে। তো সাহায্যকারী ভার্ব তো অ্যাম, ইজ অথবা আর, তাই না? তো এই তিনটার যে কোনো একটা নিতে হবে। তো এই সাবজেক্টটা এখানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? তো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ইজ নেব। তো যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে আমরা কি নেব, ইজ নেব। তো নেওয়ার পর আমাকে বলছে যে মূল ভার্বের সাথে আইএনজি হবে। তো মূল ভার্ব কি, প্লে না? তো এই প্লের সাথে কি হবে, আইএনজি হবে। তো এই প্লের সাথে এখানে আমরা আইএনজি যোগ করে দিলাম। তারপর হচ্ছে ইন দ্য ফিল্ড, তাহলে নাও হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। এভাবেই কিন্তু আমাদের সমাধানগুলো করা লাগবে। ঠিক আছে, তাহলে আশা করি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে রুলসটা, সেই রুলসটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন চলে আসি 3 নাম্বার রুলসে। তো যদি কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে অলরেডি, তারপর হচ্ছে জাস্ট, তারপর হচ্ছে জাস্ট নাও, তারপর হচ্ছে ইয়েট, তারপর হচ্ছে এভার, তারপর হচ্ছে নেভার, অথবা রিসেন্টলি, অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি তোমার এই সকল ওয়ার্ডগুলো থাকে, অর্থাৎ অলরেডি, জাস্ট নাও, ইয়েট, এভার, নেভার, রিসেন্টলি,
এই সকল ওয়ার্ডের কোনো একটা ওয়ার্ড থাকলে বুঝে নিতে হবে যে ওই সেন্টেন্সটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখন আমাকে জানতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা আসলে কি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট দিতে হবে, এরপরে সাবজেক্টের পরে আমাকে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। এখন এই অক্সিলারি ভার্বটা কোন ভার্ব নেব? অবশ্যই হ্যাভ ভার্ব নিতে হবে। তো হ্যাভ ভার্ব বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাডকে বোঝায়, বাট যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার মানে হ্যাভ অথবা হ্যাজ হবে। তাহলে অক্সিলারি ভার্বটা কি হবে? হ্যাভ অথবা হ্যাজ হবে। এরপরে আমাকে PV3 নিতে হবে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে আমরা বাকি অংশটা লিখব, তারপর বাকি অংশটা লিখে দেবো, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের গঠন। তো এখন যদি আমাকে কোনো একটা সেন্টেন্স বলে, যেমন ধরো যে she do the work recently, তাহলে এর সমাধানটা আসলে আমাদের কি হবে? আচ্ছা, এখানে দেখো যে আমাদের কি আছে, রিসেন্টলি আছে না? তো রিসেন্টলি থাকা মানেই বুঝে নিতে হবে যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমাদের গঠন অনুসারে প্রথমে সাবজেক্ট নিতে হবে, এরপর কি নিতে হবে? হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে। তো এখানে দেখো যে শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে অবশ্যই হ্যাভ অথবা হ্যাজের মধ্যে আমাকে হ্যাজ নিতে হবে। তাহলে এখানে আমি কি নেব? হ্যাজ নেব। আচ্ছা, নিলাম। নেওয়ার পর আমাকে কি করতে হবে? মূল যে ভার্বটা আছে সেই ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে এখানে আমার মূল ভার্ব কি? ডু না? অবশ্যই ডু। তো এর কি করতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তাহলে ডান দ্য ওয়ার্ক রিসেন্টলি, ডান দ্য ওয়ার্ক রিসেন্টলি। আচ্ছা, তাহলে আমরা এভাবে সমাধান করব, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে যদি হয় তাহলে এখন তোমরা একটু সমাধান করো যে উই already win the match। তাহলে এটার সমাধান কি হবে তোমরা কমেন্টে এটা লিখে দাও, যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা পারবা। তাহলে তোমরা এটার সমাধান করে দাও। এখন আমি ততক্ষণে 4 নম্বর রুলসে যাই, তোমরা যারা পারো বা যারা বুঝছো তারা সমাধানটা করে দাও যে উই অলরেডি উইন দ্য ম্যাচ এর রাইট ফর্ম অফ ভার্বটা আসলে কি হবে। আচ্ছা, এরপরে দেখো যে আমরা যে 4 নম্বর রুলসে আসি, তো 4 নম্বর রুলসটা হচ্ছে আমাদের সিন্স এবং ফর নিয়ে। তাহলে সিন্স অথবা ফর, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি সিন্স অথবা ফর থাকে, শুধু থাকলে হবে না, এর পাশাপাশি যদি একটা সময় যুক্ত থাকে, তাহলে সিন্স এবং ফর প্লাস হচ্ছে টাইম যদি যুক্ত থাকে, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে ওই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি টেন্স বললাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা কখন? যখন ওই সেন্টেন্সে সিন্স এবং ফর থাকবে এবং সাথে একটা সময় যুক্ত থাকবে, তখন ওইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাকে দেখতে হবে যে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আসলে গঠনটা কি বা স্ট্রাকচারটা কি। তো আমাদের গঠনটা হচ্ছে প্রথমে আমাকে সাবজেক্ট নিতে হবে, তো সাবজেক্ট নিলাম, এরপর হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে, তো হ্যাভ অথবা হ্যাজ, তারপর বিন নিতে হবে, তারপর কি নিতে হবে? বিন নিতে হবে। এরপরে যে ভার্বটা থাকবে এই ভার্বের সাথে আইএনজি নিতে হবে। তাহলে ভার্বের সাথে কি নিতে হবে? আইএনজি। সেটা কোন ভার্বের সাথে? মূল ভার্বের সাথে কিন্তু। তারপর বাকি অংশগুলো দিতে হবে, অর্থাৎ এক্সটেনশন, বাকি যে অংশগুলো থাকবে সেইগুলা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি যে এরকম কি হইতে পারে। যেমন যদি বলি যে দে read the book for 2 hours, অর্থাৎ তারা 2 ঘন্টা যাবত বইটা পড়তেছে। তো এখন দেখো যে এইটার আসলে সমাধানটা কীরকম হবে। এখানে দেখো যে ফর কথাটা আছে না, এই ফরের সাথে দেখো একটা সময় যুক্ত আছে, তার মানে বুঝে নিতে হবে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়া মানেই আমাকে এই স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী সাজাতে যাই, প্রথমে সাবজেক্ট, তো সাবজেক্ট তো দে, তাই সাবজেক্টটা নিলাম। তো নেওয়ার পর আমাকে বলছে যে হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে। তো এখানে দেখো যে সাবজেক্টটা আছে এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তো এই কারণে আমাকে তো আর হ্যাজ নেওয়া যাবে না, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো প্লুরাল নাম্বার হইলে আমাকে হ্যাভ নিতে হবে, তো এই কারণে আমি এখানে এবার কি নেব? হ্যাভ নেব। তাহলে আমি কি নিলাম? হ্যাভ নিলাম।
তো নেওয়ার পর আমাকে কি বলছে, বিন নিতে হবে। তো এরপর কি নেব, বিন নেব। তো নেওয়ার পর মূল যে ভার্ব তার সাথে আইএনজি যুক্ত হবে। তো এখানে মূল ভার্ব কি, রিড না? তো রিডের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে রিডিং, তাহলে রিডিং। তাহলে দেখো যে আমাদের স্ট্রাকচার অনুযায়ী হয়ে গেল। এখন বাকি অংশটা বসাই দেবো। তাহলে দে হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 hours। তাহলে এভাবেই কিন্তু আমরা সমাধানগুলো করব। তাহলে দেখো যে প্রথম 4টে রুলসের মাধ্যমে আমরা বুঝলাম যে আসলে কোন কোন ওয়ার্ডগুলো থাকলে কোন প্রেজেন্ট টেন্সটা হয়, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট নাকি কন্টিনিউয়াস নাকি পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস। তো আশা করি প্রেজেন্ট টেন্সের রুলসগুলো সবার ক্লিয়ার। প্রেজেন্ট টেন্সের রুলসগুলো সবার ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। আচ্ছা, এর আগে খায়রুল ইসলাম বলছিল হ্যাভ ওন, তারপর হচ্ছে তামিম হ্যাভ ওন, ইন্দ্রজিৎ কর্মকার হ্যাভ ওন। আচ্ছা, ইমরান আহমেদ গঠনটা ঠিক আছে। তারপর হচ্ছে খায়রুল ইসলাম হ্যাভ বিন রিডিং, হ্যাঁ ঠিক আছে। ইন্দ্রজিৎ কর্মকার হ্যাভ বিন রিডিং, ইমরান আহমেদ হ্যাভ বিন রিডিং। তারপর হচ্ছে সিয়াম দে হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 hours। তারপর আদর মাহমুদ দে হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 hours। আচ্ছা, আদর মাহমুদ ডান, তামিম ক্লিয়ার, খায়রুল ক্লিয়ার, ওহিদ ইসলাম ক্লিয়ার, রাশিদুল ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, সঞ্জয় রয় ক্লিয়ার। আচ্ছা, তাহলে সবার কিন্তু মোটামুটি ক্লিয়ার। এখন আমরা দেখি পরের রুলসের মধ্যে যাই। তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সের সকল রুলস শেষ। এর পরের রুলসে আসি। তো পরের রুলসে হচ্ছে যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি ইয়েস্টারডে, তাহলে কি থাকে, ইয়েস্টারডে, তারপর হচ্ছে অ্যাগো, তারপর হচ্ছে লং অ্যাগো, তারপর হচ্ছে লাস্ট ডে, এইরকম ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে কোনো তোমার সেন্টেন্সের মধ্যে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা আসলে কিভাবে সমাধানটা করব। তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট ডে, লাস্ট নাইট, বা তোমার লাস্ট মর্নিং, লাস্ট উইক, এরকম লাস্টের সাথে তোমার যে কোনো একটা সময় যদি যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা এইটাকে ধরে নেব যে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি টেন্স ধরে নেব, পাস্ট ইনডেফিনিট টেন্স ধরে নেব। তাহলে এইরকম যদি উদাহরণ দিতে যাই তার আগে আমাকে গঠনটা বলতে হবে। তো গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপর হচ্ছে PV2, তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ। এটা হচ্ছে আমার কি পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন। তো এরকম যদি হয় তাহলে ধরো যে বললাম যে ইয়েস্টারডে দে গো টু ঢাকা। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা সমাধান করি তাহলে আমাকে দেখো যে এখানে কী করা লাগবে, প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপর PV2 নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই দিকের অংশগুলো ঠিক রাখি। ইয়েস্টারডে দে, আচ্ছা এখানে কি আছে, গো আছে না, এই গোটার কি করতে হবে, PV2 নিয়ে আসতে হবে, অর্থাৎ পাস্ট ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে পাস্ট ফর্ম কি হবে, ওয়েন্ট হবে। তাহলে ওয়েন্ট টু ঢাকা, অর্থাৎ ইয়েস্টারডে দে ওয়েন্ট টু ঢাকা। তো এইরকম কোনো সেন্টেন্সের মধ্যে যদি তোমার এই সকল ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডগুলো থাকা মানেই বুঝে নিতে হবে যে তোমার ওই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি অ্যাট দ্যাট টাইম বা অ্যাট দ্যাট মোমেন্ট এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে বুঝে নিতে হবে যে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে যদি অ্যাট দ্যাট মোমেন্ট, তারপর হচ্ছে অ্যাট দ্যাট টাইম এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে বুঝে নিতে হবে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাকে জানতে হবে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আসলে কীরকম। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপর ওয়াজ অথবা ওয়ার নিতে হবে। তাহলে ওয়াজ অথবা ওয়ার নিতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এরপর হচ্ছে বাকি অংশ। এটা হচ্ছে আমাদের কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তো এখন যদি কোনো একটা সেন্টেন্স দেয়, যেমন ধরো বলা হইল যে অ্যাট দ্যাট মোমেন্ট
অ্যাট দ্যাট মোমেন্ট ধরো যে she sing a song, ধরো যে এইটার আমাদের সমাধান করা লাগবে, ঠিক আছে। তো এইটা দেখো যে এখানে কি আছে, অ্যাট দ্যাট মোমেন্ট আছে না, তো অ্যাট দ্যাট মোমেন্ট থাকা মানেই আমাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে পাস্ট কি কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হলে আমাকে এই স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। তো এই স্ট্রাকচার অনুযায়ী সাজাতে যদি যাই তাহলে দেখো যে এখানে আমাকে কি কি বসাইতে হবে। প্রথমে অ্যাট দ্যাট মোমেন্ট দেবো, অর্থাৎ সামনের অংশগুলো সবগুলো ঠিক থাকবে। তো অ্যাট দ্যাট মোমেন্ট, তারপর কি নিতে হবে, সাবজেক্ট নিতে হবে, এরপর ওয়াজ অথবা ওয়ার নিতে হবে। তো যেহেতু এটা সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে অবশ্যই ওয়াজ নেব। তাহলে এখানে কি নেব, ওয়াজ নেব। তো ওয়াজ নিলাম, নেওয়ার পর যে মূল ভার্বটা আছে এর সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে সিঙ্গিং। তাহলে কি দেব, সিঙ্গিং আ সং। তাহলে আমরা এভাবে সমাধান করব, অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করব। আচ্ছা, এরপরে আসি একটা ইম্পর্টেন্ট রুলসে, সেটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্সে বলতে পারো বা তোমার আফটার বিফোরের ব্যবহার বলতে পারো। তো এই আফটার বিফোর দ্বারা যদি কোনো সেন্টেন্স যুক্ত থাকে এবং সেটা যদি পাস্ট টেন্সে হয়, সেই ক্ষেত্রে আমরা আসলে কীভাবে লিখব, তাহলে আফটার অথবা বিফোর। তো এই যে রাইট ফর্মার ভার্ব, এই রাইট ফর্মার ভার্ব যখন ইংলিশ ওয়ানে ছিল, ইংলিশ ওয়ানে কিন্তু করানো হয়েছিল। তো ইংলিশ ওয়ানে কিন্তু এই রাইট ফর্মার ভার্বসের ক্লাসটা ফ্রিতেও দেওয়া হয়েছিল, আবার কোর্সের মধ্যেও কিন্তু করানো হয়েছিল। তো যারা আর কি আগে ক্লাস করছে তারা কিন্তু তাদের হয়তো মনে আছে যে এই আফটার এবং বিফোরের ক্ষেত্রে কিন্তু একটা তোমার থিওরি বলা ছিল, সেটা থিওরির নামটা কি ছিল, মাস্তান থিওরি। তাহলে আফটার এবং বিফোরের ক্ষেত্রে থিওরিটার নাম কি, মাস্তান থিওরি। সেটা কীরকম, সেটা হচ্ছে এই যে তোমার আফটার এবং বিফোর, এই আফটার এবং বিফোরের তোমার কিন্তু একদিকে তোমার পাস্ট পারফেক্ট টেন্স বসে, অন্যদিকে পাস্ট ইনডেফিনিট টেন্স বসে। এখন তোমার কখন সামনে বসবে কখন পেছনে বসবে এইটা বোঝার জন্য কিন্তু একটা থিওরি আছে, সেটা হচ্ছে কি মাস্তান থিওরি। সেটা কীরকম, ধরো যে একটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট। তো তোমার আফটার এবং বিফোরের ক্ষেত্রে একদিকে কিন্তু পাস্ট পারফেক্ট, একদিকে পাস্ট ইনডেফিনিট, আবার দেখা যায় যে এক এক ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট সামনে এবং পাস্ট পারফেক্টটা পরে বসে। তো এইটা কখন কোনখানে বসবে এটা মনে রাখার সহজ উপায়টা হচ্ছে কি মাস্তান থিওরি। তো এখানে ধরো যে পাস্ট পার্টিসিপল, তোমার পাস্ট পারফেক্ট যেটা সেটাকে ধরো যে মাস্তান, আর এই যে পাস্ট ইনডেফিনিট এ ধরো যে সাধারণ মানুষ, তাই না। আচ্ছা, এই যে তোমার ধরো যে কোনো একটা আয়োজন বা ধরো যে কোনো একটা জায়গার মধ্যে যদি সবাই একসাথে থাকো এবং সেখানে যদি কোনো একটা মাস্তান টাইপের যদি কেউ একজন থাকে, তো দেখা যাবে যে ও যদি এসে যদি কোনো একটা জায়গা চায় তাহলে তাকে কিন্তু সেই জায়গাটা ছেড়ে দিতে হয়। তো সাধারণ মানুষ কিন্তু তার সাথে তর্ক না করে অবশ্যই কিন্তু তাকে জায়গাটা ছেড়ে দেয়। তো এখানে মূলত ঠিক একই রকম যে এই যে এখানে পাস্ট পারফেক্ট যেটা আছে এ হচ্ছে মাস্তানের মতো, যে এ যেখানে বসতে চাবে সেখানে তার জায়গাটা ছেড়ে দিতে হবে, ঠিক আছে। আর পাস্ট ইনডেফিনিট এ তো সাধারণ মানুষ, এই কারণে কি করতে হবে, পরবর্তীতে যে জায়গাটা খালি থাকবে সেখানে কিন্তু তাকে অবস্থান করতে হবে। তো এইরকম যদি হয় তাহলে এখানে দেখো যে পাস্ট পারফেক্ট যেটা, এই পাস্ট পারফেক্ট আগে জায়গা দখল করবে। তো আগে যদি জায়গা দখল করে তো সেই ক্ষেত্রে সে আসলে কোথায় জায়গাটা দখল করবে বা তার জায়গাটা আসলে কোথায়, সে কোথায় আসলে থাকতে চায়। তো এইটা মূলত নির্ভর করে আমাদের আফটার এবং বিফোরের ওপর। তাহলে যখন আমরা আফটার লাগবো, তাহলে যখন কি লাগবো, আফটার লাগবো। তো এই আফটার মানে কি, আফটার মানে কি পরে না, আফটার মানে হচ্ছে পরে, তার মানে মাস্তানের জায়গা আফটারের পরে। তাহলে আমাদের এই পাস্ট পারফেক্ট টেন্সটা কি হবে, আফটারের পরে হবে, অর্থাৎ আমরা এখানে কি দেব, পাস্ট পারফেক্ট টেন্সটা দেব। আচ্ছা, তাহলে আফটারের পরে আমরা কি দেব, পাস্ট পারফেক্ট দেব। তো দেওয়ার পর যে জায়গাটা খালি থাকবে সেখানে অবশ্যই সাধারণরা যাবে। তাহলে এই দিকে কে থাকবে, এই দিকে তখন আমাদের কি থাকবে, পাস্ট ইনডেফিনিট থাকবে। তাহলে এই দিকে কি থাকবে, পাস্ট ইনডেফিনিট থাকবে। এরপর যদি আমি বিফোরের ক্ষেত্রে আসি, তাহলে বিফোর, আচ্ছা বিফোর মানে কি পূর্বে না, বিফোর মানে হচ্ছে পূর্বে, তার মানে এখন মাস্তানের জায়গাটা কোথায়, পূর্বে, মাস্তানের জায়গাটা এখন হচ্ছে পূর্বে। তাহলে পূর্বে মানে কি এই দিকে, তাহলে এখন এই দিকে হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট, আর বাকি জায়গাটা থাকবে কি সাধারণ, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট। তাহলে দেখো যে কখন পাস্ট পারফেক্ট কোথায় আমরা ব্যবহার করব সেটা কিন্তু আমরা
এভাবে বুঝতে পারি, ঠিক আছে। তো এখন যদি আমরা উদাহরণের মাধ্যমে একটু বুঝতে চাই, তাহলে দেখো যে তোমাদের এইরকম আসে, যেমন ধরো যে দ্য পেশেন্ট, আচ্ছা যেমন ধরো যে দ্য পেশেন্ট, এখানে ধরো যে দেওয়া আছে ডাই, তারপর এখানে ধরো যে বি ফর দেওয়া থাকলো, বি ফর, তারপর ধরো যে দ্য ডাক্তার, এখানে ব্র্যাকেটে ধরো যে দেওয়া থাকলো কাম, ধরো যে এটা দেওয়া থাকলো। তো এইটা যদি সমাধান করতে বলে তো তোমার এখানেও তোমার ফাঁকা রাখতে পারে, এখানেও ফাঁকা রাখতে পারে, বা দুই জায়গাতেই কিন্তু ফাঁকা রাখতে পারে। তো এইরকম যদি রাখে তাহলে আমরা আসলে সমাধানটা কিভাবে করব বা কিভাবে বুঝবো। তো এখানে দেখো কি আছে, বিফোর আছে না, তো এই বিফোর থাকা মানেই হচ্ছে মাঝখানের জায়গাটা পূর্বে হবে, অর্থাৎ সামনের দিকে হবে। তার মানে কি পাস্ট পারফেক্ট টেন্সটা সামনে হবে। তো এটা যদি সামনে হয় তাহলে আমরা এখানে দেখো কি লিখবো, আমাদের কি লিখতে হবে, দ্য পেশেন্ট, আচ্ছা এখানে এই অ্যান্সারটা লিখে দেই। তাহলে এখানে বিফোর আছে, তাহলে এখানে কি ডাই আছে না, তো এই ডাই এর ক্ষেত্রে এখানে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে গঠনটা কি, গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড বসবে, তাহলে সাবজেক্টের পরে কি বসাইতে হবে, হ্যাড বসাইতে হবে। এই হ্যাডের পর আমাকে কি করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। তো মূল ভার্ব আগে কি ছিল, ডাই ছিল, এইটাকে আমি কি দেব, ডাইড লিখে দেব। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। তো এখানে দেখো যে সামনে আমার পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে, আর পরে আমি কি দেব, পাস্ট ইনডেফিনিট টেন্স দেবো। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্টের পরে যে মূল ভার্বটা, সেই মূল ভার্বের কি থাকবে, পাস্ট ফর্ম থাকবে। তাহলে দ্য ডক্টর কেম, তাহলে আমি কি বললাম যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে আমরা সমাধানগুলা এভাবে করব। তাহলে দেখো যে আফটার এবং বিফোরের প্রয়োগটা সবার ক্লিয়ার কিনা। আচ্ছা আফটার এবং বিফোরের বিষয়টা সবার ক্লিয়ার কিনা। রাশিদুল, হ্যাঁ পাতি নেতাই বলা চলে। ইমরান আহমেদ হ্যাড ডাইড অ্যান্ড কেম, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে জোবাইর ইসলাম কেম। আচ্ছা আরেকটা বিষয় যে যারা কোর্সের মধ্যে আছো তোমাদের কিন্তু সাজেশন বইটা ফ্রিতে দেওয়ার কথা এবং সাথে কিন্তু তোমাদের বলা হয়েছিল যে বইটা ফ্রি, কিন্তু তোমাদেরকে সাজেশন বইটা নেওয়ার জন্য যে ডেলিভারি চার্জটা, সেই ডেলিভারি চার্জটা কিন্তু দেওয়া লাগবে। তো যারা এখনও ডেলিভারি চার্জটা দেও নাই তারা দ্রুত ডেলিভারি চার্জটা দিয়ে দাও। এবং আমাদের কিন্তু গ্রুপে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে মেসেঞ্জার গ্রুপে। তো যারা কোর্সে আসো তারা ডেলিভারি চার্জটা দেওয়ার পর মেসেঞ্জার গ্রুপে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং সেখানে তোমাদের ঠিকানাটা দিয়ে দাও। তোমাদের সাজেশন বই এবং টি শার্ট তোমাদের ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এবং কয়েকদিনের মধ্যে আমরা পাঠানোর কাজটা শুরু করে দেব, যেহেতু দেশের এইরকম সমস্যার কারণেই আর কি আমাদের একটু দেরি হয়ে গেল। তো তোমরা যারা এখনও ডেলিভারি চার্জটা দেও নাই তোমরা ডেলিভারি চার্জটা দিয়ে দাও দ্রুত, দেওয়ার পর হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেখানে তোমাদের ঠিকানাটা দিয়ে দাও। আর যারা এখনও কোর্সে ভর্তি হও নাই তারা অফার থাকতেই কোর্সের মধ্যে ভর্তি হয়ে যেতে পারো। তো ভর্তি হলে কিন্তু তোমাদের সাজেশন বইটা ফ্রিতে পেয়ে যাবা। শুধুমাত্র তোমাদেরকে সাজেশন বইটা নেওয়ার জন্য ডেলিভারি চার্জ দেওয়া লাগবে, সেটা দিলেই কিন্তু তোমরা সাজেশন বই এবং সাথে একটা আমাদের কারিগরি পাঠশালার একটা টি শার্ট কিন্তু ফ্রিতে পেয়ে যাবা। আচ্ছা তাহলে আমাদের পাস্ট টেন্সের বিষয়টাও ক্লিয়ার। এরপর আমরা আসি যে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমাদের একটা রুলস আছে যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে তোমার টুমোরো তারপর হচ্ছে তোমার নেক্সট টাইম বা নেক্সট উইক, আচ্ছা নেক্সট টাইম, নেক্সট উইক, নেক্সট মর্নিং, নেক্সট ডে, এইরকম নেক্সটের সাথে যে কোনো টাইমে যুক্ত থাকুক না কেন তোমার অবশ্যই ওই সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। তাহলে কি হবে, ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। যেমন ধরো যে বলি যে টুমোরো শি ওয়াক ইন দ্য
মর্নিং, ওয়াক ইন দ্য মর্নিং। তো এখানে দেখো যে আসলে আমাদের সমাধানটা কি হবে। তাহলে প্রথমে আমাদের তো সামনের অংশগুলো ঠিক রাখতে হবে। তো আমরা এই সামনের অংশগুলো ঠিক রাখি, তারপর কি নিতে হবে, সাবজেক্ট নিতে হবে। এখন কথা হচ্ছে যে আমার ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠনটা আসলে কি, গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট নিতে হবে। তো সাবজেক্ট নিলাম, তারপর কি নিতে হবে, শ্যাল অথবা উইল নিতে হবে। তাহলে শ্যাল অথবা উইল নিলাম, তারপর আমাকে কি করতে হবে, PV1 নিতে হবে, তারপর বাকি অংশ। এটা কিন্তু হচ্ছে আমাদের রুলস, ঠিক আছে, বাই স্ট্রাকচার, ঠিক আছে। তো সাবজেক্ট নিলাম, তারপর কি শ্যাল বা উইল নিতে হবে। তো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে কি নেব, শ্যাল নেব। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে শ্যাল এবং উইল এই দুইটার মধ্যে বর্তমান যে আধুনিক গ্রামার, সেই আধুনিক গ্রামার অনুযায়ী কিন্তু তুমি সব ক্ষেত্রে উইল ব্যবহার করতে পারো। তাহলে সব ক্ষেত্রে কি ব্যবহার করতে পারো, উইল ব্যবহার করতে পারো। তো আমি সবগুলোর ক্ষেত্রে এখানে উইল দেব। তাহলে শি উইল, তারপর কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বটা কি, ওয়ার্ক, তাহলে এখানে ওয়ার্কে হবে। তাহলে টুমোরো শি উইল ওয়ার্ক ইন দ্য মর্নিং। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে যদি এইভাবে থাকে তোমার কোনো সেন্টেন্সে টুমোরো, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এরকম যে কোনো কিছুই থাকুক না কেন, তোমার এই সেন্টেন্সটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। তো এখন দেখো যে তোমার এই ফিউচার টেন্সের ক্ষেত্রে বাকিগুলার লাগবে না, যেমন তোমার ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট, এইগুলার কিন্তু তোমার লাগবে না, তোমার যেটা লাগবে সেটাই দিলাম। তো টেন্সের কিন্তু মোটামুটি সবগুলাই শেষ। তো আশা করি সবার ক্লিয়ার কিনা একটু জানাও। তো এরপর আমরা আসি কন্ডিশনালের ক্ষেত্রে। টেন্সেরটা যদি সবার ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এখন কন্ডিশনালের ক্ষেত্রে চলে আসি। টেন্সেরটা সবার ক্লিয়ার কিনা, আচ্ছা মুইন বিল্লাহ, তুমি যদি কোর্সে ভর্তি হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি বই পেয়ে যাবা, কিন্তু তোমার ওই সাজেশন বইটার জন্য শুধু ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে। এই ডেলিভারি চার্জটা দেওয়ার পর ওই হোয়াটসঅ্যাপ নাম্বারের ঠিকানাটা দিলেই কিন্তু গ্রুপের মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের ঠিকানাটা দিলেই তোমার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, সবার ক্লিয়ার। এখন আমরা কন্ডিশনালের ক্ষেত্রে আসি। তো কন্ডিশনালের ক্ষেত্রে হচ্ছে শর্ত, যে তুমি এটা করলে আমি এটা দেবো, বা ধরো যে এরকম শর্ত টাইপের, অর্থাৎ এটা করলে এটা, এইরকম এই শর্ত টাইপের যে সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সে তোমার জাস্ট 3টা করলেই কিন্তু হয়ে যাবে। তো এটা হচ্ছে কন্ডিশনাল ক্ষেত্রে ইফ যুক্ত। তাহলে কি যুক্ত, ইফ যুক্ত। তাহলে ইফ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে যদি একদিকে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশটা হবে ফিউচার ইনডেফিনিট। তাহলে পরের অংশটা কি হবে, ফিউচার ইনডেফিনিট। এটা হচ্ছে আমার কি 1 নাম্বার নিয়ম। তাহলে 1 নাম্বার নিয়ম অনুযায়ী যদি বলি যে ইফ হি কাম আই গো দেয়ার। তাহলে ধরো যে এরকম একটা সেন্টেন্স দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো যে ইফ যুক্ত যে সেন্টেন্সটা আছে, এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স না? যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে পরের যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স করব। তো ফিউচার ইনডেফিনিট টেন্স করতে গেলে কি করতে হবে, এখানে আই উইল গো দিতে হবে। তাহলে কি দিতে হবে, আই উইল গো দিতে হবে। তাহলে ইফ যুক্ত সেন্টেন্সের এটা হচ্ছে 1 নম্বর রুলস, যে যদি ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশটা আমাকে কি করতে হবে, ফিউচার ইনডেফিনিট টেন্সে নিয়ে আসতে হবে। এরপরে দেখো যে আমার 2 নম্বর যেটা নিয়ম, সেটা হচ্ছে যদি ইফ যুক্ত সেন্টেন্সটা পাস্ট টেন্স ইনডেফিনিট হয়, তাহলে ইফ যুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশে আমার উড অথবা কুড বসবে, উড অথবা কুড বসাতে হবে। তাহলে উড অথবা কুড বসাতে হবে। সেটা কীরকম দেখো, ইফ শি, আচ্ছা একই উদাহরণ দেই, ধরো যে ইফ শি ওয়েন্ট দেয়ার, ইফ শি ওয়েন্ট দেয়ার আই, তারপর ধরো যে এখানে দেওয়া আছে মিট উইথ হার। তাহলে ধরো যে এটা দেওয়া আছে। তো এখন আমি যদি সমাধান করতে যাই, তাহলে দেখো যে ইফ যুক্ত সেন্টেন্সটা কি পাস্ট ইনডেফিনিট না? তো যেহেতু পাস্ট ইনডেফিনিট,
তার মানে আমাকে কি উড অথবা কুড বসাতে হবে। তাহলে পরের অংশে আমি কি লিখবো, প্রথম অংশটা ঠিক লিখবো, পরের অংশে আমি সাবজেক্ট আই নেব, তারপর উড অথবা কুড নেব। তাহলে আমি কি নিলাম, উড নিলাম। তো নেওয়ার পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে মিট উইথ হার। তাহলে এভাবে আমরা সমাধানটা করব, ঠিক আছে। তাহলে যদি ইফযুক্ত সেন্টেন্সটা তোমার পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশে আমরা কি দেবো, উড অথবা কুড নেব। আচ্ছা, এরপরে দেখো যে ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্সের 3 নম্বর যে রুলসটা, 3 নম্বর রুলসটা হচ্ছে যদি ইফযুক্ত সেন্টেন্সটা বা অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের অংশে আমাদের কি হবে, উড হ্যাভ অথবা কুড হ্যাভ নিতে হবে। তাহলে উড হ্যাভ অথবা কুড হ্যাভ নিতে হবে। এইভাবে নিয়ে আমরা অ্যান্সারটা করব। তাহলে ওই সেমটাই যদি দেই, ধরো যে ইফ শি হ্যাড গান, তারপর ধরো যে এখানে আই আছে, তারপর এখানে কি আছে, মিট আছে, মিট উইথ হার। আচ্ছা, এইটার যদি এখন আমরা সমাধান করি, তাহলে দেখো যে কি হবে, প্রথম অংশটা আমার অবশ্যই ঠিক রাখতে হবে যে ইফ শি হ্যাড গান। তো এখন দেখো প্রথম অংশটা কি পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তার মানে অবশ্যই আমাকে কি কুড হ্যাভ অথবা কি উড হ্যাভ নিতে হবে। তো সাবজেক্ট নিলাম, তারপর কি নেব, উড হ্যাভ, তারপর উড হ্যাভ নিলাম। তো নেওয়ার পর যেহেতু এখানে হ্যাভ আছে, তার মানে অবশ্যই মূল যে ভার্বটা আছে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ঠিক আছে। তাহলে অবশ্যই এখানে কি দিব, পাস্ট পার্টিসিপল ফর্ম দেব। তাহলে মেট, তারপর বাকিটা ঠিক থাকবে উইথ হার। তো ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্স আমাদেরকে এভাবেই সমাধান করা লাগবে। তো আশা করি যে কন্ডিশনাল সেন্টেন্স সবার ক্লিয়ার। আচ্ছা, আমাদের ক্লাসটাও শেষ, কারেন্টটাও চলে গেল। আচ্ছা, সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাও। আচ্ছা, আদর মাহমুদ, ইফ শি ওয়েন্ট দেয়ার আই উড মিট উইথ হার। আচ্ছা, ইন্দ্রজিৎ কর্মকার, ডান। সবার ক্লিয়ার কিনা, আজকে রাইট ফর্ম আর ভার্বের কিন্তু এ টু জেড সব কিছু আলোচনা করা হয়েছে। সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, রাইটিং সাইট নিয়ে কিছু বলেন। রাইটিং সাইট নিয়ে অবশ্যই পরের ক্লাসগুলোতে, আর গ্রামারের আর একটা ক্লাস হইলেই গ্রামার পার্টটা পুরোপুরি শেষ হয়ে যাবে। আর রাইটিং পার্টটা এর মানে গ্রামার পার্টটা শেষ হওয়ার পরেই করে দেবো। আর রাইটিং পার্টটা অবশ্যই যারা কোর্সের স্টুডেন্ট তারা করতে পারবে, কারণ আজকেই শুধুমাত্র ফ্রি ক্লাসটা নেওয়া হলো। এর পরের ক্লাসগুলো তো ফ্রি হবে না, কারণ এর আগের ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে হয়েছে। শুধু আজকের ক্লাসটা এবং শুরুর প্রথম যে ক্লাসটা, প্রথম ক্লাসটা কিন্তু পাবলিকভাবে নেওয়া হয়েছিল ফ্রিতে, এবং আজকের ক্লাসটা ফ্রিতে নেওয়া হলো, মানে 3 নম্বর ক্লাসটা। আর এর পরের ক্লাসগুলো অবশ্যই প্রাইভেট গ্রুপে হবে। আচ্ছা, যারা এখান থেকে সরাসরি নিতে চাচ্ছ, আচ্ছা সোমাইয়া জাহান, এখন ক্লিয়ার, বাট যখন সরাসরি করতে যাও তখন রুলসগুলো মনে থাকে না। আচ্ছা, এখানে রুলসগুলো মনে তখনই থাকবে যখন এইগুলা নোট করার পর পাশাপাশি কিছু তুমি যদি উদাহরণগুলো সমাধান করো, একটু প্র্যাকটিস করলে কিন্তু রুলসগুলো অটোমেটিক কিন্তু মনে থাকবে, এখানে আর ভুলে যাওয়ার মতো কিছু নাই। আর যারা রংপুর থেকে নিতে চাচ্ছ, মানে রংপুরের কাছাকাছি যাদের বাসা, তারা চাইলে এখানে আমাদের কারিগরি পাঠশালার কোচিং সেন্টারে এসে নিয়ে যাইতে পারো। সেক্ষেত্রে তোমাদের ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে না। বাট যারা আর কি দূরে থাকো তাদের ক্ষেত্রে শুধু এটা লাগবে। এমনকি তোমরা যদি 2-3 জন ফ্রেন্ড যদি একসাথে থেকে থাকো, তাহলে তোমাদের 2-3 জনের মধ্যে শুধুমাত্র একজন ডেলিভারি চার্জ দিলেই হবে। তো ওই ঠিকানায় ওই তোমার 2-3 জনের পাঠিয়ে দেওয়া হবে, শুধুমাত্র একজন ডেলিভারি চার্জ দিলেই হবে। আর যারা আশপাশে আছো তারা এখান থেকে নিয়ে যাইতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, রংপুরের লোকেশনটা হচ্ছে শালবন মিস্ত্রিপাড়া মৌ ভাষায়। এখানে আসলেই কিন্তু পেয়ে যাবা শালবন মিস্ত্রিপাড়া মৌ ভাষা। তো এখানে আসলেই আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবা।
আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং এই যে দেশের এই পরিস্থিতির পর সবার পড়াশোনাটা একটু খারাপ অবস্থায় চলে গেছে, সবাই আবার পড়াশোনার মধ্যে মন দাও এবং ভালোভাবে পড়াশোনাটা কন্টিনিউ করো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।